সরকার ঘোষিত টানা ১৯ দিনের কঠোর লকডাউন বা বিধিনিষেধ শেষে আজ থেকে সচল হয়েছে প্রায় সবকিছুই। এবং এপ্রিল থেকে এই কখনো বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ, লকডাউন, কঠোরতম সর্বাত্মক নানা নামে ডাকা এই লকডাউন আসলে কতটা কার্যকর হলো, এবং এখন যখন ২৩ থেকে ২৪% সংক্রমণ এবং মৃত্যুর চিত্রটাও ভয়াবহ, তখন লকডাউন তুলে দেয় সংক্রমণ পরিণতি কেমন হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, প্রয়োজনে সামনে আবার লকডাউন দেওয়া হবে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কেমন হওয়া উচিত সেই পরিকল্পনা, এবং সেই সাথেই চলছে গণটিকা কার্যক্রম। দেখা যাচ্ছে নানান রকম অব্যবস্থাপনা, অনিয়ম, সেগুলো দূর করতে কেমন পরিকল্পনা বা তৎপরতা থাকা উচিত, আদৌ কিছু হচ্ছে কি, এসব নিয়ে আলোচনায় রাজভবনের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আ.প.ম রুহুল হক এমপি। যুক্ত আছেন বিএসএমএমইউ এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের খণ্ডকালীন অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনে উঠে গেল লকডাউন, কোথায় ঠেকবে সংক্রমণ, এই শিরোনামে আজকে কথা বলতে চাই এবং শুরু করতে চাই যে কি হলো আর কি হবে। ডাক্তার সাইদুর রহমান, যেই লকডাউনটা আমরা মোটামুটি এপ্রিল থেকে দফায় দফায় দেখছি, তাতে আসলে কতটা লাভ হচ্ছে বা কতটা কার্যকর হলো, আপনার সেই বিশ্লেষণটাও জানতে চাই। সাথে সাথে এটিও জানতে চাই, এখন লকডাউন চলে যাওয়ার পরে বা উঠিয়ে নেবার ফলে যেই পরিস্থিতির সংক্রমণ দেখছি, সেটি কোথায় গিয়ে ঠেকবে, কি ধারণা করতে। আপনাকে আমি একটু পরে কল দিই। আপনাকে লকডাউন যেটা মানে আমরা যে নামেই আপনি বলছেন, আপনি বলার সময় বললেন যে বিভিন্ন নামের কথা, সেটাতে আসলে এটা ঠিক যে কোনো না কোনো ধরনের একটা গণচলাচলের উপর এক ধরনের নিয়ন্ত্রণ ছিল। সেটা কখনো কখনো একেবারে তুলে দেওয়া হয়েছিল, কখনো কখনো পূর্ণ মাত্রায় ছিল বা আংশিক ছিল। এর ফলে আপনারা খেয়াল করবেন যে আমাদের এই সংক্রমণটি গত প্রায় ৩০-৪০ দিন যাবত, এটা এই ২৫-৩০-২৩ থেকে ৩২-এর মধ্যেই এর মাঝখানে ঘোরাফেরা করছে, মানে এটা বেড়ে যায়নি ওইভাবে। আমরা বলবো যে যেটুকু নিয়ন্ত্রণ ছিল গত প্রায় বেশ কিছুদিন যাবত, এই নিয়ন্ত্রণের ফলে আমাদের সংক্রমণের যে তীব্র ঊর্ধ্বগতি হওয়ার আশঙ্কাটি আমরা করেছিলাম, সেটি ঘটেনি। কিন্তু আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে সংক্রমণটি গত ৩ দিন যাবত এটা নিচের দিকে ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে একটা। এটা খুবই ক্যালকুলেটেড। আসলে সাধারণভাবেই 14 দিন পরে, এটা যেহেতু প্রায় 17 দিন, এটা যতই অনিয়ম মানে আমরা বলি না কেন দুর্বল আকারের নিয়ন্ত্রণ, তারপরও এটার কিন্তু বেনিফিটটা মাত্র পাওয়া শুরু হয়েছে না, 26, 24, 23 এরকম হচ্ছে মাত্র। মানে এই সময়টাতে এটা তুলে দেওয়া, এটা একটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত হলো। এবং এই যে যা অর্জিত হয়েছিল, এইটাকে যেই আকারেই বলি না কেন, আমরা যেটুকু এটাকে একটা রেঞ্জের মধ্যে রাখা যাচ্ছিল, এবং এই রেঞ্জে রাখলে সুবিধাটা ছিল এই রেঞ্জের ফলে এইটুকুই আমাদের দেশের স্বাস্থ্য কাঠামো এই ভারটা বহন করতে পারছিল। এখন এটা যেহেতু তুলে দেওয়া হলো, এবং আপনি যে খুবই যথাযথ বলছেন যে গণপরিবহন এবং অন্যান্য শপিং মল খুলে দেওয়ার ফলে এটা এখন আবার যে মানে স্থির যে ফ্ল্যাটেনিংটা হয়েছিল, এটা এখন উঠে যাবে আসলে উপর দিকে। এবং আমরা সবসময় জানি যে যখনই সংক্রমণ বাড়বে, ওটার সঙ্গে একই হারে মৃত্যু বাড়তে আরম্ভ করবে। তো আমরা জানি ইতোমধ্যেই আসলে হাসপাতালের বাইরে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে, হাসপাতালের বাইরে বাসায় অথবা পথে মৃত্যু আরম্ভ হয়েছে। তো আমরা খুবই আশঙ্কা করি যে যদি এটা সংক্রমণের এই হারটি আবার বাড়া শুরু করে, তাহলে ওই ঘটনাগুলো আবারও বাড়তে আরম্ভ করবে। এবং তখন যে কথাটি বলেছেন, আবারও লকডাউন বা অন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হবে। এবং আর্থিক মূল্যে বা অর্থনৈতিক যে কথাটি বারবার বলা হয়, সেই মূল্যে হিসেব করলে এই যে বারে বারে এই ধরনের মানে 12 দিন 16 দিন দেওয়ার ফলে যা হয়, তার চেয়ে যদি 2 সাইকেল বিজ্ঞান মেনে 28 দিন যে বিজ্ঞানসম্মত লকডাউনের যে পদ্ধতি, সেটা মেনে দিলে অর্থনৈতিকভাবে এবং মানুষের সামাজিক এবং অন্যান্য জীবনযাত্রার উপরও এটার প্রভাব তুলনামূলকভাবে কম পড়তো। অতএব বিজ্ঞানকে অবহেলা করাটাই হচ্ছে, আমি মনে করি, কঠোর বিধিনিষেধ ইম্পোজ করা এবং লিফটিং করা, দুই ক্ষেত্রে বিজ্ঞানকে অবহেলা করা হয়েছে। ডাক্তার সাইদুর রহমান, মানে কবে নাগাদ এই যে আপনি বলছেন সংক্রমণ চিত্র একটা আশঙ্কা আপনি করছেন, আপনার কি মনে হয় কবে নাগাদ এই চিত্রটা আমরা দেখতে পাবো? একটা তো বিজ্ঞানের হিসেব আপনি দেখাচ্ছিলেন যে কতদিন পরে কোনটার প্রভাব কিভাবে পড়ে, সেটি আপনার কি মনে হয় কবে নাগাদ এর প্রভাব দেখবেন? এক্ষেত্রে মানে যেটা সাধারণভাবে লকডাউন ক্ষেত্রের ইম্প্যাক্টটা হচ্ছে 14 দিনের মাথায় সংক্রমণ এবং 21 দিনের মাথায় আসলে মৃত্যুর উপরে প্রভাব পড়ে। আমরা যেহেতু এটা 17 দিনের মাথায় আমরা ভাবছি যেটা সংক্রমণের উপর প্রভাব দেখতে পাচ্ছি, মৃত্যুর উপর এটার প্রভাব আসলে পড়লো না, এবং এটা পড়ার আর সময় পাবে না, কারণ এখন যেহেতু আবার সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা ডাবলিং টাইম কত।
এই ডেল্টা ভ্যারিয়েন্টের ডাবলিং টাইম আসলে এটা দুনিয়া জোড়া এটা ইয়ে আছে, এটা 6.5 থেকে 9 পর্যন্ত এটা রান নট। অতএব এটা আসলে প্রেডিক্ট করা কঠিন, এবং এটা নির্ভর করে আরেকটি ফ্যাক্টরের উপর, মানুষের আচরণ। মানুষ যদি 100 ভাগ মাস্ক পরে তাহলে এটার যেই সময় ডাবলিং হবে, মানুষ যদি 50 ভাগ মাস্ক পরে তাহলে এটা ডাবলিং কম হবে। তবে অ্যান্টিসিপেট করা যায় যে এটা মোটামুটি ভাবে 15 দিনের মধ্যেই এটা সংক্রমণ দ্বিগুণ হয়ে যাবে। মানে আমরা 11,000 থেকে এটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা 14 দিন পরে সম্ভাবনা আছে এটা ঘটে যাওয়ার দ্বিগুণ। এবং মৃত্যু করেসপন্ডিংলি না, আসলে মৃত্যু কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে। এটা খুবই স্বাভাবিক কথা, কারণ আমাদের হসপিটালের আপনি যদি দেখেন বড় হাসপাতালগুলো শতকরা 80 ভাগ শয্যা, যেগুলোতে অক্সিজেন এবং মানে সাপোর্ট আছে, সেই ধরনের শয্যা 80 ভাগ থেকে 120 ভাগ পর্যন্ত অকুপাইড। আমি আপনাদের অনুষ্ঠানে যোগদান করার আগে ড্যাশবোর্ড দেখে বলছি আর কি। অতএব এই অবস্থায় এটা যদি একটু উপর দিকে শিফট করে তখনই কিন্তু অ্যাক্সেস ডিনাইড হবে, মানে মানুষ চিকিৎসা বঞ্চিত হওয়া শুরু হয়ে যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, আপনার কাছ থেকে এই ধারণাটা আপনি কিভাবে ধারণা করছেন সেটি জানতে চাই, যে 15 দিনের মধ্যে দ্বিগুণ হতে পারে আশঙ্কা করছেন ডক্টর সাইদুর রহমান, আপনি কেমন আশঙ্কা করছেন? আর স্বাস্থ্যবিধি মাস্ক পরার যে বিষয়টার কথা বলছিলেন, সেটি এতদিনেও আমরা খুব একটা রপ্ত যে করিনি সেটা তো দেখতেই পাচ্ছি চিত্রে। সামনেও যে খুব মানা হবে সেই নিশ্চয়তাটাও তো আমরা পাচ্ছি না। তাহলে আসলে কি ধারণা করতে পারেন, কেমন আশঙ্কা? ধন্যবাদ আপনাকে। প্রফেসর সাইদুর যেটা বলেছেন এবং আপনিও যেটা বলেছেন তার ভিতরে একটি কথার উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে যে সবকিছু খুলে দেওয়া হলেও বলা হয়েছে যে গণপরিবহন অর্ধেক চলবে। সব কিন্তু পুরাপুরি খোলা, অফিস পুরা খোলা, কলকারখানা পুরা খোলা, সবই খোলা, কিন্তু যানবাহন চালাতে হবে অর্ধেক। তার মানে সেই অর্ধেকের উপর পুরাটার চাপ আসবে, তাহলে যানবাহনে যে গাদাগাদিটা কি পর্যায়ে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এবং তার সাথে আমাদের মাস্ক পরিধান করার যে একটি অসহযোগিতা বলি অথবা অভ্যাস নেই বলি, সব মিলিয়ে প্রফেসর সাইদুর যেটা বলছেন যে অবস্থা ভয়াবহ দিকেই যাওয়ার কথা, এবং ভয়াবহতা হয়তো হবে। কারণ আমরা এর আগে কিন্তু দেখেছি যে যখনই এই বিধিনিষেধগুলো শিথিল করা হয়েছে, যেটা গত ঈদ উল ফিতরের সময় হলো, তারপরে এই যে ঈদের আগে ঈদ উল আজহার আগ দিয়ে বেচা কেনা করার জন্য করা হলো, প্রত্যেকটার ইফেক্টই কিন্তু আমরা ওরকম 14 দিন পরে দেখেছি। সুতরাং এই যে অবস্থাটা, যেটি প্রফেসর সাইদুর বললেন যে 30-এর উপর থেকে 25-এর দিকে নেমে আসছিল, এখন আবার ওই যে একটি, যদি আপনি উদাহরণ দিয়ে কথা বলি, যে একটি পুকুরে ঢিল ছুড়লে কিছুটা ঢেউ সৃষ্টি হয়, তারপরে ঢেউটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যায়, কিন্তু ঢেউটা মিলানোর আগে যদি আমি আবার আর একটা ঢিল ছুড়ি, তারপরেও যদি আর একটা ঢিল ছুটতে থাকে, তাহলে ঢেউ কিন্তু কখনো মিলাবে না। আমরা কিন্তু সেই ঢিল ছোড়ার কাজটা করে যাচ্ছি ক্রমাগত ভাবে। সুতরাং সংক্রমণ নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা যাবে না, তার কারণ হচ্ছে যে আমরা কিছুক্ষণ পর ঢিল ছুড়ে যাচ্ছি, আর অবধারিতভাবে সংক্রমণ যখন বাড়বে তখন মৃত্যুও তো বাড়বে। এবং যেটা হচ্ছে আপনি দেখেন, আমরা কিন্তু এই কঠোর লকডাউনের যে মৃত্যুর উপর কিছু কোনো ইফেক্ট দেখি নাই, তার কারণ হচ্ছে যে মৃত্যুর উপর ইফেক্ট দেখতে আর একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিজ্ঞান যেটা বলে সবটাই তো একটার পর একটা আসবে, কিন্তু তার আগেই আমরা যে খুলে দিলাম, ফলে সামনে কিন্তু আর আমাদের টিকার গল্পটাও কিন্তু খুব একটা আশাপ্রদ না। আমরা 300-400 টিকার প্রসঙ্গটাতে আরেকটু বিস্তারিত আসি, আরেকটু বিস্তারিত টিকার প্রসঙ্গটা অব্যবস্থাপনার যে চিত্র দিচ্ছে সেই নিয়ে আপনাদের সবার কাছেই জানতে চাইবো আমি। ডাক্তার আফাম রুহুল হক এমপি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বিজ্ঞানসম্মত যেটি ডাক্তার সাইদুর রহমান বলছিলেন 28 দিনের, আমাদের কি সেরকম সক্ষমতা আছে যে, মানে হয়নি এতদিনে, কিন্তু এরকম কি একটা সক্ষমতা আছে যে খুব কঠোর কিছু করে আমরা আটকে দিতে পারি? আর গতকালই আমার অনুষ্ঠানে ডাক্তার রশিদি মাহবুব বলছিলেন বিজ্ঞান আর রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি তো দুখানেই বিশেষজ্ঞ, আপনি জনস্বাস্থ্য বিষয়টা বুঝছেন, অভিজ্ঞ চিকিৎসক সেই হিসাবে দেখতে পাচ্ছেন, আবার দেখতে পাচ্ছেন আপনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমানে সদস্য, একজন এমপি, সেই হিসেবে রাষ্ট্র পরিচালনার জায়গাটাও দেখতে পাচ্ছেন। কি মনে হচ্ছে, সিদ্ধান্তগুলো কি যথাযথ হচ্ছে? শেষের উত্তর দিতে গেলে বলতে হবে যে হচ্ছে এই জন্যে যে লকডাউন করে সব দুনিয়া বন্ধ করে রেখে আমরা কিছু দেশ চালাতে পারবো না, সুতরাং আমাদের খুলে দিতে হচ্ছে। আমি মনে করি এই সিদ্ধান্ত যারা সকলে মিলেই তো নিয়েছেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন
তারা আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি যে সব ছেড়ে দিলে সংক্রমণ বাড়বে না, এটি তারা জানেন না, নিশ্চয়ই জানেন। সংক্রমণ বন্ধ করে রাখতে পারলে, যদি সংক্রমণ কমিয়ে রাখতে হয় তাহলে লোকজনের ঘরে বন্ধ করে রাখতে হবে, এটিও তারা জানেন। তারপরেও এই কাজটি করতে হয়েছে, কারণ আমরা এই দীর্ঘ সময় ধরে আমাদের দেশে আমরা এই লকডাউনের যে ব্যবস্থাপনা, ইকোনমিকের উপরে যে অবস্থার সৃষ্টি হয় সেটি আমরা নিতে পারছি না বা পারবো না বলেই এই অবস্থাটা করা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে ব্যবস্থাটা এখন করা উচিত। কোনটা হয় নাই, কোনটা করা যায় নাই সেগুলো করে বা ওই অতীতের আলোচনা না করে আমরা বর্তমান সিচুয়েশনে কি করতে পারি, হোয়াট ইজ দি ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটাই আমার মনে হয়, যেটা আমরা সকল সময় বলে আসছি। সাইদুল বলছে 2টি মাস্ক দিতে, একটি লাল একটি সবুজ। এইটি দেখুন, আমরা একটি টিকার দাম যদি 1000 টাকা বা 2000 টাকা যদি হয়, যদি আমরা যদি বলি, এই টিকাটা কিন্তু আমরা সকল মানুষকে দিতে পারছি ফ্রি। 2টা মাস্ক কিন্তু আমরা 50 টাকার মধ্যে দিই, 50 টাকা না 20 টাকা লাগবে। যদি ধরলাম খুব ভালোভাবে প্রফিট করে যদি 2টা মাস্ক দিতে আমাদের 25 টাকা করে 50 টাকা লাগবে। এই আমরা সব মানুষকে, বাংলাদেশ সকল মানুষকে কিন্তু এই 50 টাকার 2টা মাস্ক কিন্তু বাংলাদেশে দেওয়ার সক্ষমতা আছে, সরকারের আছে। তো সেই জায়গাটায় এই যে এটাই তো বেটার প্রিভেনশন তো আপাতত নেই। আজকে আপনি ভ্যাকসিন দিবেন, আপনার 2টা ভ্যাকসিন শেষ হওয়ার পরে 70-80% প্রোটেকশন, তারপরেও দেখাচ্ছে ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও মানুষ আক্রান্ত হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টে। এরপরে ডেল্টা প্লাস আসলে কি হবে আমি জানি না, কিন্তু যে ভ্যারিয়েন্টই আসুক, মাস্ক কিন্তু আপনাকে এই ভ্যারিয়েন্টকে এর মধ্যে থেকে বের হতে দিচ্ছে না। এবং আপনার আমার দুজনের মধ্যে যদি মাস্ক থাকে, তাহলে আপনার এখান থেকে আমার এখানে দুজনেই যদি আক্রান্ত থাকে বা একজন যদি আক্রান্ত থাকে, এটি উইল সেভ ইউ ফর লং টাইম। তো এখন আমি মনে করি সবকিছু বাদ দিয়ে আমরা যেমন টিকা দেওয়ার জন্য যেরকম ক্যাম্পেইন শুরু করেছি, সেই ক্যাম্পেইনের মতো করে আমি মাস্ক পরানো ক্যাম্পেইন এবং মাস্ক দেওয়ার ক্যাম্পেইন করতে চাই। এবং দিট উইল বি মাই ওয়ে অফ ডুইং ইট। এখন কি করা যাবে, আমাকে তো খুলে দিতে হয়েছে, খুলে দিয়ে সংক্রমণকে কতটুকু কন্ট্রোল করা যাবে, কন্ট্রোল করার একমাত্র উপায় তো হচ্ছে মাস্ক। হ্যাঁ, হাত ধোয়ার ব্যবস্থাপনা আছে, হাত শারীরিক দূরত্ব ব্যবস্থাপনা আছে। আপনি বলুন, এখানে 3 জন, আমরা 4 জন বসে আছি, এই 4 জনের কয়জন আমরা, আপনি অফিসে এসছেন, আপনি কি শারীরিক দূরত্ব মেনটেন করে চলতে পেরেছেন? আমি তো যখন আমার হসপিটালে যাই, সবসময় তো শারীরিক দূরত্ব 2 জন, একজন আরেকজন 2 মিটার দূরে আছে, এটি করা সম্ভব না। সুতরাং শারীরিক দূরত্ব আমরাও মেনটেন করতে পারি না, সুতরাং অন্যদের বলে তো লাভ নেই। হাত ধোয়ার ব্যবস্থাপনা হ্যাঁ করি, আমি করি, অনেকেই করেন, এবং ধোয়া বা স্যানিটাইজেশন এটি করা সম্ভব। সুতরাং আমি মনে করি যে হাত ধোয়ার, স্যানিটাইজ করা বা হাত ধোয়া এই পদ্ধতিটা আর মাস্ক দেওয়ার পদ্ধতিটা, এটি যদি আমরা একেবারে সঠিকভাবে আমরা এখন চালাতে পারি, তাহলে কিন্তু সংক্রমণ কিছুটা কমে আসবে। এবং ওনারা ডাক্তার রুহুল হক এমপি, যে বিষয়টি আপনি বলছিলেন, মানে গণটিকা কার্যক্রমের বিশেষ সাথে সাথে আপনি বলছেন একরকম গণ মাস্ক কর্মসূচিও, কিন্তু সেরকম কি কোনো পরিকল্পনা, কোনো রূপরেখা সরকার নিচ্ছে? আপনারা কি সেরকম কোনো পরামর্শ গ্রহণ করছেন সরকারের মধ্যে থেকে, বা পরামর্শ কমিটি থেকেও সেরকম কোনো পরামর্শ আসছে? আমরা তো এইখানে বসে যে পরামর্শ দেওয়া সম্ভব এই মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। আমাদের স্বাস্থ্য কমিটির মিটিং আছে 2-3 দিন পরে, সেখানে আমি এটিও জোরে সোরে বলবো, আমার মতো আরো যারা আছে তারাও নিশ্চয়ই বলবেন। তারপরে সরকার গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না, পারবেন কি পারবেন না, সেটি তো অনেক কিছুর উপরে নির্ভর করে। কিন্তু আমি সবকিছু বিচার বিবেচনা করে যেটি আমার মনে হচ্ছে যে এইটি আপাতত দরকার। তারপরে যদি সংক্রমণ আবার এখন 25 থেকে 30 থেকে 35 হয়, তখন আবারও সবকিছু বন্ধ করে দেওয়া ছাড়া তো কোনো পথ থাকবে বলে মনে হয় না। আমরা আবার দেবো, অর্ধেক বন্ধ হবে, অর্ধেক বন্ধ হবে না, তারপরেও তো কিছু কমবে, বা এর থেকে যদি শক্তিশালী কোনো কিছু করতে পারি। এই ছাড়া তো আমরা দেখছি না, আমরা লকডাউন দিয়ে তো লকডাউন কার্যকরী করতে পারছি না, দিয়েই বা কি লাভ? না দিয়ে যদি আমরা করতে পারবো কিনা সেটা সম্ভাবনা নয়। টিকা সম্পূর্ণ দিতে তো আমাদের মিনিমাম 6 থেকে 9 মাস লেগে যাবে। যদি আমরা সম্পূর্ণভাবে আসেও, আমি খুব আশাবাদী হয়ে বলছি যে আগামী 6 থেকে 9 মাস লাগবে আমাদের সব লোকের টিকা দিতে, 12-14 কোটি লোকের। তাই যদি হয় তাহলে তো এই 6-9 মাস চালিয়ে যেতে হবে। আর টিকা দিলেও তো আপনি মুক্তি পাচ্ছেন না, টিকা দিলেও যে সংক্রমণ থেকে আপনাকে ছেড়ে যাচ্ছে তা তো না, হয়তো আপনার অসুস্থতা একটু কমবে, তো তারপরেও তো আপনাকে মাস্ক করতে হবে। সুতরাং আমি বলি যে বেস্ট পসিবল ট্রিটমেন্ট, বেস্ট পসিবল সলিউশন হচ্ছে মাস্ক বিতরণ করা। ডাক্তার রুহুল হক, গণমাস্ক দেওয়ার কথা আপনি বলছেন, সেই পরিকল্পনার কথা বলছেন। আমি একটু আরো আপনাকে যে পরিকল্পনা বা সিদ্ধান্তগুলোর কথা জিজ্ঞাসা করছিলাম যথাযথ হচ্ছে কিনা। আপনি বলছেন যথাযথ হচ্ছে, কিন্তু এই পরিকল্পনাগুলো গ্রহণটা কতটা পরিকল্পিত হচ্ছে? কারণ আমরা বারবার সিদ্ধান্ত
পরিবর্তন হতে দেখছি বা ভুল সিদ্ধান্ত নিতে দেখছি। যেমন এই যে গণপরিবহন, অর্ধেক সংখ্যক গণপরিবহন চলবে, মালিক, শ্রমিক, সরকারের ভেতরের মানুষজন, মন্ত্রী থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। গণটিকা কার্যক্রমে আমরা অব্যবস্থাপনা দেখছি, মানে যথাযথ পরিকল্পনা না নিয়েই মনে হচ্ছে যেন শুরু হলো। আবার বলা হলো যে 1 কোটি টিকা দেওয়া হবে 7 দিনে, পরে বলা হচ্ছে না 1 কোটি না 35 লাখ টিকা দেওয়া হবে। মানে ভুল সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা। কি বার্তা দিচ্ছে যে কতটুকু পরিকল্পিত হচ্ছে সিদ্ধান্তগুলো? এ ব্যাপার যেগুলো আপনি বলেছেন সবগুলোর সাথে আমি একমত, এবং এই সিদ্ধান্তগুলো যে মিডিয়া থেকে এসছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে এসছে যে সকলেই জানে, অস্বীকার করবার কোনো উপায় নেই। এটি আমরা স্বীকার করি যে বলতে চাই যে আরো সুস্থ মস্তিষ্কে, আরো ভেবে চিনতে মিডিয়াতে কোন পথে যাবে সেটিকে যদি সুন্দরভাবে একজন কেউ না কেউ যদি উপস্থাপনা করে, এক ব্যক্তি সরকারের পক্ষ থেকে, তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু সেটি আরো যে কথা বলছেন, এই যে অর্ধেক পরিবহন কয়দিন যাবে কি যাবে না, একটু দেখুন কি অবস্থা দাঁড়ায়। পরিবহনকে আমরা কোনোদিনই কন্ট্রোল করতে পারিনি, এখনো তারা অর্ধেক পরিবহন চালাবে, তারা সকল 100% পিপুল বাইরে, অথচ আমরা বাস অর্ধেক ঘরে রাখলাম, তাদের লাভটা হবে কি? ভিড় তো ডাবল হবে। তো যে আগে এমনি বাসের মধ্যে জায়গা হতো না, এখন তো ডাবল লোকজন ওঠার চেষ্টা করবে। তো সেটি তো আমিও মনে করি না, এবং আমাদের অনেকেই এরকম আমার মতো অনেকেই মনে করেন না যেটা বোধহয় সঠিকভাবে চিন্তা করে দেওয়া হয়েছে, এবং হয়তো বা এটা পরিবর্তন করতে হতে পারে বলে আবারও আমি মনে করি। সুতরাং যতক্ষণ পরিবর্তন করা না হচ্ছে ততক্ষণ তো আমি বলবো যে এটি নিয়ে চিন্তা ভাবনা নিশ্চয়ই চলছে, এবং হয়তো বা সময় বলে দেবে যে আমরা কখন পরিবর্তন করছি। আমরা একটা বিরতিতে যাই, কিন্তু এই ভুল পরিকল্পনাগুলোর মাসুল আমাদেরকে গুনতে হবে কিনা। জি, আপনি কি শেষ লাইনটা বলে শেষ করুন ডাক্তার রুহুল হক, আমরা একটা বিরতিতে যাব। ব্যবস্থাপনা আমরা সপ্তাহে 1 কোটি করে টিকা দিতে পারি, ইট ইজ পসিবল। আমরা কেন্দ্রে, আমরা ইউনিয়নে 1টি করে কেন্দ্র দিয়ে আমরা 30-35 লাখ টিকা দিয়েছি। আমরা এই প্রতিটি ইউনিয়নে 3টি করে কেন্দ্র দেওয়া আমাদের যে ব্যবস্থাপনা আছে তা মোটেই সবচেয়ে ভালো, এবং 3টি করে কেন্দ্র যদি দিতে পারি সপ্তাহে 1 কোটি টিকা দেওয়া আমাদের জন্য ইট ইজ ফিজিবল, ইট ইজ পসিবল। একটা বিরতির পরে এই টিকা কার্যক্রম নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। ফিরছি রাজকারণ একটা বিরতির পর। ফিরে এলাম জি পেজ ইস্পাত বিদ্যুৎ রাজকারণে ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। আপনিও আগের অংশে বলছিলেন, ডাক্তার আফাম রুহুল হক এমপিও বললেন যে গণপরিবহন অর্ধেক চলার যে সিদ্ধান্ত সেটি পুনর্বিবেচনার কথা। টিকা ব্যবস্থাপনার কথাও আপনি বলতে শুরু করছিলেন, সেটাও সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানেও কি কিছু পুনর্বিবেচনা করবার প্রয়োজন আছে কিনা। বলা হয়েছিল 7 থেকে 14 তারিখ পর্যন্ত গণটিকা কার্যক্রম, পরে বলা হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। এই অভিজ্ঞতা থেকে আসলে প্রথমে কেমন পরিকল্পনা থেকে শুরু হলো, সেই পরিকল্পনাটা কেমন হলো বলে আপনার মনে হয়, এবং এই যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে সামনে কেমন পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে হয়, যেন এই ভোগান্তির চিত্রটা আমাদের দেখতে না হয়। ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। ধন্যবাদ আপনাকে। প্রফেসর রুহুল হক, টিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সক্ষমতাটা মোটামুটি স্বীকৃত এবং একটা প্রশংসিত সক্ষমতা আমাদের রয়েছে। এটা হচ্ছে দেওয়ার ক্ষেত্রে। টিকা পাওয়ার ক্ষেত্রে তো আমরা খুব বেশি সক্ষমতা দেখাতে পারি না। আমরা টিকা শুরু করেছিলাম, তারপরে টিকার সরবরাহ কমে গেল, তারপরে টিকার সরবরাহ বাড়তে, ফলে পরিকল্পনাটা সরবরাহের উপরে করতে ভালো হবে, এবং টিকা কবে আসছে সেটা নিশ্চিত হয়ে করা ভালো। আমরা 1 সপ্তাহে 1 কোটি টিকা দিতে পারি, আমরা একদিনে 30 লাখ টিকা দিতে পারি, কিন্তু সেই টিকাটা তো থাকতে হবে। এখন একদিন আপনি 30 লাখ দিলেন, পরের দিনই আপনি আবার নেমে চলে আসলেন, তা তো হবে না। তো সেই সাপ্লাইয়ের সাথে সঙ্গতি রেখে পরিকল্পনাটা করা। এখন এই যে আমরা গণটিকার নামে যে কাজটি করছি, জনগণকে আপনি মিডিয়াতে দেখেছেন মাঝরাত থেকে লোকজন লাইন দিচ্ছে, ঠিক আছে, আগের সন্ধ্যা থেকে তো অনেক দেশ আছে যেখানে টাকা দিয়ে $100 দিয়েও টিকা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। বলা হয়েছে যে টিকা না দিলে পারে তোমার মোবাইলের সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে, পাকিস্তানে যেটা ঘটেছে, ঠিক আছে। আমাদের দিক থেকে মাশাআল্লাহ লোকজনের সাড়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমরা যদি টিকাটা না দিই তাহলে এই জায়গাতে যদি আস্থাহীনতা আবার তৈরি হয়ে যায়, টিকা বিমুখতা যদি তৈরি হয় তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে কি যে অল্প টিকা বেশি মানুষের ভিড়, সেটাও কিন্তু সংক্রমণ ছড়ানোর একটি বিচরণ ক্ষেত্র হিসাবে কাজ করছে। পরিকল্পনাটা সঠিক না হলে কিন্তু সমস্যাটা এই জায়গাতে। এখন আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের নেতৃবৃন্দ এত বেশি উৎসাহী এবং কে কখন কি বলছেন, এবং
মানে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দই বললেন 1 কোটি টিকা দিবেন। তারপরে আবার যখন স্বাস্থ্য অধিদপ্তর বিস্তারিত করলো তখন তারা আবার কিন্তু বললো যে না, এরকম না, ঠিক আছে। এবং সেই টিকার যোগান কিন্তু আমরা 6 কোটি টিকা কেনার অর্ডার দিচ্ছি। সেই টিকা কবে আসবে জিনিসটা হাতে না পেলে, এবং এই হাতে না পেয়ে কাজ করতে গেলে যে ভারতের অ্যাস্ট্রাজেনিকার যে গল্পটা হলো সেই গল্প রিপিট আবার হতে পারে। ফলে যেটা হচ্ছে যে টিকার ক্ষেত্রে কিন্তু একটি পরিকল্পনা খুব সুচিন্তিত ভাবে করতে হবে যে হাতে কতটুকু আমাদের সক্ষমতা আছে, কিন্তু সক্ষমতাটা তো ব্যবহার করতে হবে, টিকার সাপ্লাইটা তো দিতে হবে। কিন্তু সেই টিকার সাপ্লাইটা কিন্তু আমরা এনশিওর এখন উঠতে পারিনি। আমরা যখন যেখান থেকে পাচ্ছি, কোভ্যাক্স দিচ্ছে চীন, এখন তো আমাদের সোর্স দুটোই, এখন একটা কোভ্যাক্স আর একটা হচ্ছে চীন, এর বাইরে তার কোনো সোর্স নাই। এবং ভারতের ব্যাপারে ভারতের পত্রপত্রিকা যা আমাদেরকে জানাচ্ছে তাতে 2022-এর আগে তারা দিতে পারবে বলে মনে হচ্ছে। এটা ভারতের পত্রপত্রিকায় বলছে যে 2022-এর আগে তারা পৃথিবীর কাউকেই দিবে, আমাদের ক্ষেত্রে দেওয়া দূরের কথা। তাহলে আমাদের সোর্স গেল দুটো, কোভ্যাক্স আর চীন। কোভ্যাক্সটা খুব বেশি গ্যারান্টেড না, কারণ কোভ্যাক্সও অন্য জায়গা থেকে পেলে তারপর আমাদের, তাহলে চীন সাইনোফার্মাটাই হলো আমার কনফার্ম। সেই টাকা দিচ্ছে, কবে দিবে এটা তো আমার জানার কথা, তাহলে সেইভাবে পরিকল্পনা করলে হয়। জি, তার মানে সাপ্লাই অনুযায়ী পরিকল্পনা করবার কথা বলছেন আপনি ডক্টর আব্দুস সবুর। আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সাইদুর রহমান আপনার কাছ থেকেও এই পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, আমাদের সাথে চীন যৌথভাবে টিকা উৎপাদন করবে এমনটাও বলা হচ্ছে, মানে একটু পরিকল্পনার বিষয়ে আসলে জানতে চাই যে গণপরিবহন অর্ধেক পরিবহনে পূর্ণ যাত্রীর ভিড়, গণটিকা কার্যক্রম অল্প টিকায় পূর্ণ মানুষের ভিড়, মানে সংক্রমণ বাড়ছে যেটির কথা বলছেন ডাক্তার আব্দুস সবুর। কেমন পরিকল্পনা হওয়া উচিত আপনি বলবেন? ধন্যবাদ। এটা একটা পৃথিবীতে সবচেয়ে জটিল প্রশ্ন। এই মহামারীর আজকের দিনে পৃথিবীর যেই জায়গাতে যেখানে বলা হোক না কেন যে কেমন পরিকল্পনা করবেন, এই প্রশ্নের উত্তর আসলে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের হাতে নেই। কিন্তু পরিকল্পনার কতগুলো মৌলিক বৈশিষ্ট্য থাকতে হবে এইটুকু আমরা বলতে পারি। প্রথমত হচ্ছে যে এই পরিকল্পনার অনেকগুলো স্তর থাকা থাকবে। একটি হচ্ছে আগামীকালকের পরিকল্পনা, একটি হচ্ছে কোভিড শেষ হয়ে গেলে কি পরিকল্পনা। আর প্রথম ব্যাপারটি হচ্ছে যে আমরা যেইভাবে ভাবছি যে এই যে বাস, স্কুল, কলেজ, শপিং মল, আমরা আলাপ করে এইভাবে আমাদের একটু ভাবার চেষ্টা করি যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি আমরা কখনো ভেবেছি যে আমরা যুদ্ধ শেষ হলে আবার যুদ্ধের আগের অবস্থায় যাব? কেউ কিন্তু যায়নি এবং যাওয়ার চেষ্টাও করে। মুক্তিযুদ্ধের সময় কি আমরা ভেবেছি যে মুক্তিযুদ্ধের পর যুদ্ধের আগের অবস্থায় বাংলাদেশ যাবে? যায়নি, ফিরে নতুন ভাবে দেশ গড়েছে। কোভিড আসলে এই মহামারীটি আমাদেরকে মহামারী উত্তর পৃথিবী কিভাবে গঠন করব সেই চিন্তার আলোকে পরিকল্পনা হতে হবে। সেই চিন্তায় কতগুলো প্রধান বিষয় বৈশিষ্ট্য থাকবে। যেমন আপনারা জানেন পৃথিবীর বহু দেশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলার চেষ্টা করে আবার ব্যর্থ হয়ে বন্ধ করেছে। এটা কি ইন্ডিকেট করে? যে তার মানে প্রচলিত এই অবকাঠামোর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আসলে খোলা সম্ভব না। তারা টিকা দিয়ে খোলার চেষ্টা করেছে, সেটাও ব্যর্থ হয়েছে। এবং আমি বলি আমাদের সাথে পৃথিবীর বিখ্যাত ভ্যাকসিনোলজিস্ট স্যার অ্যান্ড্রু পোলার্ডের যোগাযোগ আছেন। গতকালকে তিনি বলেছেন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি একটা অ্যাচিভ করা যাবে না। এইরকম একটা বাস্তবতায় পরিকল্পনা তাহলে কেমন হওয়া দরকার? এই বাস্তবতায় যারা নাকি জিরো টলারেন্স ছিল, যেমন চীন, হংকং, অস্ট্রেলিয়ার মতন দেশ, যারা 130-35টি কেস হলে পরে 12টা স্টেটে লকডাউন দেন, মানে এই যারা জিরো ইয়েতে ছিলেন তারা পর্যন্ত এটা রিভিউ করছেন। ওরা মনে করছে যে পুরো অবকাঠামোগুলোকে পরিবর্তন করে, যেমন আমরা ভাবি যদি আজকে বাসগুলোর কথা যেটা বললেন আপনি, বাসগুলো হওয়ার কথা ডাবল বাস, মানে এই যা বাস ছিল অর্ধেক নাও, ঠিক উল্টাটাই হওয়ার কথা। আমাদের চেষ্টা করা দরকার ছিল যে সকল ইন্টার ডিস্ট্রিক্ট বাস সেগুলোকে এনে শহরে ঢুকিয়ে দাও, যেন ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাভেলটা অনেক কমিয়ে ফেলেন, আপনি ডিসকানেক্টেড রাখেন, সেগুলোকে শহরে ঢুকান এবং সেখানে স্বেচ্ছাসেবক দেওয়া দরকার। স্বেচ্ছাসেবকরা হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ওখানে তাদের কাজের সৃষ্টি হলো, যারা ওখানে এনফোর্স করবেন ডিস্টেন্সিং এবং মাস্ক। আমরা বলছি যে শহরে যারা আনএমপ্লয়েড হচ্ছেন ওনাদেরকে আসলে খোলা জায়গায় কৃষি নির্ভর খাত, যেখানে কর্মসংস্থান হচ্ছে নিরাপদ এবং কোভিড এর সঙ্গে সংগতিপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড। অতএব আসলে পুরো ব্যাপারটা স্কুলগুলো, এই স্কুল যে জানালা নাই, এয়ার কন্ডিশন কোনো স্কুল কলেজ তো আসলে থাকবে না আগামীতে, এয়ার কন্ডিশন শপিং মল তো আসলে থাকবে না, এয়ার কন্ডিশন বাস, এই ট্র্যাডিশনাল টেকনোলজির এয়ার কন্ডিশনিং তো আসলে এই ভাইরাস থাকা অবস্থায় পৃথিবীতে আসলে এটা ধীরে ধীরে অবসোলেট হয়ে যাবে। তাহলে আমাদেরকে নতুন যুগের প্রস্তুতি নিতে হবে। অতএব কালকে যেমন সংক্রমণ কমানোর জন্য মাস্ক, রুল অফিসার যেভাবে বলেছেন, মাস্ক বিতরণের একটা ঢালাও কর্মসূচি কালকে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের টেস্টের সামর্থ্য 2-3 লক্ষে বাড়াতে হবে, তা না হলে
আজকে আমাদের ধরি 11,000 টেস্ট মানুষ সংক্রমিত হয়েছে, আমরা শনাক্ত করলাম কাদেরকে, যারা টেস্ট করতে এসেছিল, কারা আসছিল, যাদের লক্ষণ ছিল, আমরা জানি যে লক্ষণ ছাড়াই আছে 70%, তার মানে দ্বিগুণ মানুষ আজকে যে 11,000 ধরা পড়ে থাকে, শনাক্ত হয়ে থাকে, তাহলে 22,000 আজকে আছেন যারা আক্রান্ত হয়েছে, লক্ষণ ছিল না, সেজন্য ওনারা আসেন নাই। তাহলে আমাদের তো একটা প্রক্রিয়া থাকা দরকার তাদের চিহ্নিত করা, তাহলে তারা ঘুরে ঘুরে সংক্রমণ ছড়াবেন। অতএব মাস্ক এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য টেস্ট, এই দুটো হচ্ছে ইমিডিয়েট, কাল পরশু তরশু এরকম সময় করণীয়। আর যে কথাটি বললাম যে কোভিডোত্তর পৃথিবীতে বাংলাদেশ কোন অবস্থায় থাকবে, এই বিনির্মাণের একটা মহাপরিকল্পনা থাকতে হবে আসলে। স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ডাক্তার সাইদুর রহমান, আপনাকে ধন্যবাদ। ডাক্তার সাইদুর রহমান, আমি একটু ডাক্তার আফম রুহুল হক এমপি আপনার কাছ থেকেও সেই জায়গাটা শুনতে চাই, বিশেষ করে টিকা ব্যবস্থাপনা। আপনি একটু বলতেও শুরু করেছিলেন ডাক্তার রুহুল হক। প্রশ্নটা বুঝতে পারিনি আমি, আবার জি, আপনি টিকা ব্যবস্থাপনার কথা বিরতির আগেও একটু বলতে শুরু করেছিলেন, আমি থামিয়ে দিয়ে বিরতিতে যেতে হয়েছিল আমাকে। টিকা ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত, কেমন হচ্ছে, পরিকল্পনাটা কেমন চলছে? আপনারা ভেতরের সাথে সংশ্লিষ্ট, অতএব নিশ্চয়ই ভালো বলতে পারবেন সামনের পরিকল্পনা। দেখুন, সামনের পরিকল্পনা সমস্যার যে পয়েন্টটি বলেছেন, দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাদের সক্ষমতা আছে কোটি টিকা দেওয়ার সপ্তাহে, কিন্তু আমাদের সাপ্লাই সিস্টেম এখন ঠিক নেই। কিন্তু এই জন্য আমি আবার একথাও বলবো যে যতটুকু সাপ্লাই আসছে ততটুকু সাপ্লাই দিয়ে দেওয়া ভালো, কিন্তু সেটি সুপরিকল্পিত ভাবে। আমরা যেখানে দিব সেখানে আমরা 100 দিব না, 500 দিব না, 5,000 দিব, এটি বলে একদিন আগে বা দুদিন আগে বলে সেই লোকগুলোকে সিলেক্ট করে তাদেরকে টিকিট ধরিয়ে দিয়ে সেই লোকগুলোকে আনলেই হয় যে আপনি 2 ঘন্টা পরে আসুন, আপনি 10টা আসুন, আপনি 12টা আসুন, তাহলে কিন্তু এটি হবে না। এই যে হাজার হাজার লোক টিকা দানে উদ্বুদ্ধ হয়েছে, এই পরিস্থিতিকে আমাদের পজিটিভ ওয়েতে নিয়ে আগামীতে কি করতে পারি সে ব্যবস্থাপনা করতে হবে। সঠিকভাবে সবুজ বলেছেন যে আমাদের টিকা আজ সমস্তটা নেই, কিন্তু যতটা আছে সেটিকে যদি আমরা সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপনা করতে পারি, সেই পরিকল্পনাটা খুব যে সঠিক হচ্ছে তা আমি মনে করি না। আমি মনে করি এর চেয়ে তো বেটার আমরা করতে পারি যদি আরো সুন্দরভাবে পরিকল্পনা করা যায়। আমি জানি না কোথায় বাধা হচ্ছে, কি ব্যবস্থাপনা হচ্ছে। আমি টিকা যেখান থেকে দেওয়া হচ্ছে, তো ওনারা তো জানেন আমি এতটা টিকা অমুক জায়গায় অমুক দিন দিব, সেইটা যদি আগে বলে দেওয়া হয় যে আপনার কাছে অমুক দিন দেবো, তার 2 দিন আগের থেকে মানুষজন ঠিক করে ফেলবে। আমরা যেমন একদম নিচু পর্যায়ে, একদম গ্রামের পর্যায়ে যেখানে ভ্যাকসিন দেওয়া হয়, সেখানে যেমন আমাদের ভ্যাকসিনেটর যারা আছে তারা আগের দিন দিয়ে ঠিক করে আসে যে এখানে এই বাড়ি থেকে এই বাড়িতে আমরা আসবো, এই লোকগুলো টিকাতে আসবে, তারপরে যদি আরো কিছু থাকে তো আসবে। তো এই কাজটা যদি আমরা সুপরিকল্পিত ভাবে করতে পারি, তাহলে আমাদের যে কথাটা বললো আর কি, যে আমাদের ভাইরাস ছড়াবে না, কারণ এই প্রক্রিয়ার মধ্যে তো ভাইরাস ছড়াচ্ছে। জি নিশ্চয়ই ডাক্তার রুহুল হক এমপি, আবারও একটা বিরতিতে যেতে হবে আমাকে, কিন্তু শুনতে তো সহজই মনে হচ্ছে যে যেই পরিমাণ টিকা আছে সেই পরিমাণ মানুষকে দেওয়া হবে। তাহলে আগের সন্ধ্যা থেকে এরকম দীর্ঘ লাইন দিয়ে সংক্রমণ ছড়ানোর মানেটা কি? মানে কেন এটিকে বাস্তবায়নের মধ্যে আনতে যাচ্ছে না, সেই প্রশ্নটা তো রয়েই যাচ্ছে। একটা বিরতির পরে ফিরছি, আরো অনেক প্রশ্ন তো আছেই, কথা বলবো। ফিরে এলাম রাজকাহনের শেষ অংশে। আপনাদের প্রত্যেকের কাছ থেকে, আমার অতিথিরা 3 জন আছেন, প্রত্যেকের কাছ থেকে জানতে চাইবো সরকারের কি করা উচিত, কি করবে, এবং জনগণ বা আমাদের এখন কি করা উচিত। এই প্রশ্নে একে একে ঘুরে ঘুরে আসবো, কিন্তু আমি একটু মন্তব্যগুলো, দর্শকের অনেক মন্তব্য চলে এসছে, প্রশ্ন আছে, কিছু কয়েকটি বাছাই করে পড়ি। অঙ্কুর বলছেন আপনারা কি আর লকডাউন চান? রিপন হোসেন বলছেন সবাইকে মাস্ক বাধ্যতামূলক করা উচিত। টিআইএম জাদিদ বলছেন সব খুলে দেওয়ার সিদ্ধান্ত কি আমলাতান্ত্রিক নাকি বৈজ্ঞানিক। বিএইচ হিরণ ওমান আবির মন্তব্য করছেন। আবুল ফজল বলছেন টিকার ব্যাপারে সরকার উদাসীন, গাছে কাঁঠাল গোফে তেল, টিকার খবর নাই আবার গণটিকা, 26 দিন রেজিস্ট্রেশন করেছি, কোনো মেসেজ আসেনি, বয়স 63। মোহাম্মদ মাহমুদুল হাসান বলছেন প্যারালাইসিসের পেশেন্ট কি কোভিড ভ্যাকসিন নিতে পারবে, প্লিজ জানাবেন। এই প্রশ্নটি আমি নিশ্চয়ই রাখতে চাইবো। ডাক্তার সাইদুর রহমান, এটিকে একটু বলে দিবেন, প্যারালাইসিসের পেশেন্টের কি কোভিড ভ্যাকসিন নিতে পারবে কিনা? জেনারেলি না, আমরা মনে করি যে প্যারালাইজ অবস্থায় মানে শয্যাশায়ী রোগীরা ভ্যাকসিন গ্রহণ করবেন না, এটা হচ্ছে সাধারণ ফেনোমেনন। যদি সেক্ষেত্রে ওনার ট্রিটিং ফিজিশিয়ান যিনি চিকিৎসা করছেন তিনি নির্দিষ্ট সিদ্ধান্ত ঝুঁকি বিবেচনা করে নিতে পারবেন, কিন্তু শয্যাশায়ী ক্ষেত্রে আমরা সাধারণভাবে বলবো যে না নেওয়াই ভালো হবে। আচ্ছা, মানে বিশেষ পরামর্শ করে তারপর টিকা নেওয়া উচিত। মাসুম রানা পারভেজ বলছেন ডক্টর রুহুল হক স্যারের কাছে জানতে চাই করোনা টেস্টের ভোগান্তির শেষ কোথায়? 1 বছর 3 মাসেও মেডিকেল টেকনোলজিস্ট জরুরি নিয়োগ আজও কেন বাস্তবায়ন হচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ সত্ত্বেও? আমি ডাক্তার রুহুল হক এমপি আপনার কাছ থেকে শুরু করি, এই প্রশ্নটির সাথে সাথে পরামর্শের জায়গাটুকু। মেডিকেল টেকনোলজিস্ট অনেকদিন থেকে সকল সময় এই প্রশ্ন করে আমাকে। টেকনোলজিস্টদের পরীক্ষা হয়ে আছে, রেজাল্ট বোধহয় হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পরেও দেওয়া হচ্ছে না। এটি এক্সাক্ট প্রশ্ন আমি বলতে পারবো না, তবে আমাদের বহু টেকনোলজিস্ট নেওয়া দরকার এবং তার যারা
পাশ করে বসে আছে, তাদের রেজাল্টটি তাদের দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া, এটা বোধ হয় কেস, কোনো কোর্ট কেস আছে বোধ হয়, এরকম শুনেছিলাম, সেগুলো যদি নিষ্পত্তি করে দেওয়া যায় তাহলে সুবিধা হবে। আমার উপসংহার যেটি, সেটি হচ্ছে যে আমাদের 3টি কাজ। একটি হচ্ছে যে আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, এবং যতটুকু পারি আমাদের দরকার না হলে বাইরে বের হবে। তার নিজের নিরাপত্তা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে সাফার করব। দ্বিতীয়ত, আমরা যে টিকাদান কর্মসূচির যে মানুষ উদ্বুদ্ধ হয়েছে সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তৃতীয়ত, আমাদের যেখানে টিকা দেওয়া হচ্ছে সেই টিকা দেওয়ার কার্যক্রমগুলো আমি যেটা আগে বলছিলাম যে সঠিকভাবে যাতে প্রচারণা হয়। আমরা এখানে 1000 টিকা দিব, আজকে সেখানে মাইকিং করে বলা উচিত যে আমরা আজকে 1000 টিকা দিব, এদেরকে আমরা কার্ড দিয়েছি, যাদের হাতে কার্ড আছে তারা দয়া করে এই সময় দিন এখানে আসবেন, এই টিকা নিয়ে যাবেন। কিন্তু আমি টিকা দেওয়ার প্রসেসটাকে নিরুৎসাহিত করতে চাই না। সবুজ সাহেব যেটা বলেছেন, যারা কমেন্ট যারা আছে, হ্যাঁ আমাদের কিছু সাপ্লাই কম আছে, কিন্তু সাপ্লাই আসতেছে, কন্টিনিউয়াস সাপ্লাই আসছে, এবং আগামী 2-3 মাসের মধ্যে বেশ কয়েক কোটি টিকা আসবে বলে আমি মোটামুটি ভাবে নিশ্চিত হয়েছি। সুতরাং আমাদের এই প্রসেসটাকে চালু রেখে মানুষকে যত পারে টিকা দিয়ে যেতে হবে সুশৃঙ্খল ভাবে। অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক। সাপ্লাই অনুযায়ী পরিকল্পনা, ডাক্তার সাইদুর রহমান তেমনটি আগের অংশে বলছিলেন। ডাক্তার আব্দুস সবুর, আপনার কি পরামর্শ? এখন কয়েকটা জিনিস আমরা বোধহয় পরামর্শ দিতেই পারি, যেটা অভিজ্ঞতাতে হলো। সেটা হচ্ছে যে প্রত্যেক অফিস প্রত্যেক দিন খোলা রাখার দরকার আছে কিনা, অফিস আমরা সপ্তাহে 3 দিন করতে পারি কিনা, আর 3 দিন ভার্চুয়ালি করবে। ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংক কিন্তু বললো যে 2 দিন বা 3 দিন সপ্তাহে ব্যাংক বন্ধ থাকবে, ঠিক আছে, কিন্তু যেদিন খুলবে সেদিন কিন্তু 4টে পর্যন্তই চালাবে। ফলে এই যে লকডাউনের ভিতর কিছু আমাদের অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা মানে সবটার উদ্দেশ্যই তো হচ্ছে যে লোকজন যত ঘরের বাইরে কম আসবে ততই তো আমাদের সংক্রমণ কম ছড়াবে। সুতরাং লোকজনকে ঘরে রাখা, ঘরের বাইরে না আনার কতগুলো পরীক্ষা কিন্তু আমরা এর ভিতর করে ফেলেছি। ব্যাংক সপ্তাহে 5 দিন খোলা না রেখে 3 দিন খোলা রাখা, অফিস 5 দিন খোলা না রেখে 3 দিন খোলা রাখা, এই যে ব্যাপারগুলো। তারপরে গণপরিবহন অর্ধেক না, গণপরিবহন আরো বেশি করে কতটুকু চালানো যায়। ফলে যেগুলা এই, আর টিকার ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে দেখেন, টিকার ক্ষেত্রে আমাদের সক্ষমতা কিন্তু স্বীকৃত। এখন আমার সাপ্লাইয়ের উপর নির্ভর করে আমি ইউনিয়নে 1টা কেন্দ্র চালাবো না 3টা কেন্দ্র চালাবো। আমার যদি সাপ্লাই বেশি আছে আমি ইউনিয়নে 3টা কেন্দ্র চালাবো, আমার যদি সাপ্লাই কম থাকে তখন আমি পিছিয়ে এসে বলবো 1টা চালাবো। একইভাবে আমাদের সিটি কর্পোরেশন, মিউনিসিপাল এলাকাতে যে টিকা কেন্দ্রগুলো করা হয়েছে, আমার সাপ্লাই যখনই কমে আসবে আমি তখন কিছু কেন্দ্র বন্ধ করে দিব, আবার যখন সাপ্লাই আসবে তখন কিছু কেন্দ্র বাড়াবো। এই যে মানে 2 দিনের 3 দিনের নোটিশে নতুন করে পরিকল্পনা করার দরকার নেই, আমি আগাবো না পিছাবো, এই জায়গাটাতে স্ট্রিক করতে পারলেই কিন্তু আমাদের ভোগান্তিটা। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুস সবুর। আমি ডাক্তার সাইদুর রহমান আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাই, কিন্তু আরেকটা প্রশ্ন, শাওন বলছেন 18 তারিখ থেকে নাকি লকডাউন আবার দেবে, এই কথাটা কতটুকু সত্য? আমরা অবশ্যই এরকম কিছু জানি না। ডাক্তার সাইদুর রহমান। জানি না, তবে আমি মূল কথাটা বলবো যে একটু আমার দূরবর্তী স্যার এবং ওনাদের বক্তব্যের সঙ্গে যে একটা জায়গায় ছোটখাটো ইয়ে হতে পারে। একটা হচ্ছে যে গণটিকার বিষয়টিতে আমি আসলে এখনো মনে করি এটা রিভিজিট করা উচিত সারা ঢালাও ভাবে, মানে যেটাকে আমরা সবাই বলার সময় বলছি সামর্থ্য অনুযায়ী, সেটা না, আসলে এটা টার্গেটেড ভ্যাকসিনেশন হওয়া দরকার। আমাদের প্রায় 2.5 কোটি মানুষ আছে যারা নাকি আসলে মূলত ভালনারেবল, এই ঝুঁকিগ্রস্ত মানুষদের টার্গেট করে টিকাটা দেওয়া দরকার, তাদের চিহ্নিত করে এবং তারপরে বাকিদের দেওয়া দরকার। তাতে আমাদের মৃত্যু এবং হসপিটালাইজেশনটা কমে যাবে। তো আমি মনে করি এটা একটা মেজর চেঞ্জ, লক্ষ্য পরিবর্তন করা দরকার টিকাদানের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে লকডাউনের ক্ষেত্রে টার্গেট বলে দেওয়া ভালো, যে কতবার পার্সেন্ট হলে কি করবেন, তাতে হবে কি মানুষ তার আচরণ পরিবর্তন করতে উজ্জীবিত হবে। ওনাকে যদি বলা হয় যে আগামী এত তারিখের মধ্যে 10% যদি না নামে, তাহলে ওই জেলার যেই জেলায় নামবে না সেই জেলায় লকডাউন দেওয়া হবে। তাহলে হবে কি ওই জেলার মানুষরা একটা সামাজিক চাপ তৈরি হবে তাদের মধ্যে। যদি বলা হয় যে কোনো প্রতিটা জেলাকে আগামী 7 দিন পরে আমরা ইভালুয়েট করবো, যারা 10% নিচে না নামবে তাদেরকে আমরা আসলে আবার লকডাউন দিয়ে দিব, তাতে একে অপরকে চাপ দিবে। আমার মনে হয় অন্তত এই দুইটা মৌলিক পরিবর্তন করা। অনেক ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান আপনার এই পরামর্শের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, নিশ্চয়ই পরামর্শগুলো আমলে নেওয়া হবে। ধন্যবাদ ডাক্তার আব্দুস সবুর, অনেক ধন্যবাদ ডাক্তার আপামর রুহুল হক এমপি, আপনাদের 3 জনকেই ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও আজকের মতো বিদায় রাজকাম থেকে।